দিল্লি থেকে শুরু করে মুম্বাই, কলকাতা থেকে ব্যাঙ্গালোর চারিদিকে এখন একটাই চিৎকার করছে, নিট পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে, বিচার চাই। যে বয়সে রাত জেগে পড়ার কথা, চোখ জুড়ে স্বপ্ন থাকার কথা, ডাক্তারি পড়ে মানুষের জীবন বাঁচাবে, সেই বয়সে রাস্তায় নেমে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাসের মুখোমুখি হতে হচ্ছে দেশের তরুণ তরুণীদের। এনটিএর বিরুদ্ধে অভিযোগ, প্রশ্ন লিক, মাফিয়ার জালিয়াতি, হাজার হাজার মেহনতি শিক্ষার্থীর কান্নার দৃশ্য, এসব আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়ার শিরোনাম। দেখলে যে কেউ বলবে এটি দেশের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা এবং এক স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন। সরকারের বিরুদ্ধে প্রচুর পরিমাণে আঙুল উঠছে, প্রশাসনিক অবহেলার কথা বলা হচ্ছে, কিন্তু আপনি যা দেখছেন সেটাই কি সত্য, নাকি এই আন্দোলনের ভেতরে আছে এমন এক গভীর চক্রান্ত যা আপনার আমার কল্পনারও বাইরে? আমি অবশ্যই মানছি যে যা হয়েছে তা সত্যি অন্যায়, এর বিচার অবশ্যই হওয়া দরকার, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, ভারতে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা, এটাই কি প্রথম? মানে অতীতের বিভিন্ন রাজ্যে বা আগের কেন্দ্রীয় সরকারের আমলে কখনো কি প্রশ্ন লিক হয়নি? 2006 সালে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন পেপার লিক, তারপর 2009 থেকে 2013 সাল পর্যন্ত ব্যাপক কেলেঙ্কারি, প্রি মেডিকেল টেস্ট থেকে শুরু করে রাজ্য স্তরের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র লিক ও ভুয়ো পরীক্ষার্থী বসানো হয়েছিল। অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন প্রশ্নপত্র পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে খোলাখুলি লিক হয়ে যাওয়া 12 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলে গিয়েছিল। পরীক্ষা বাতিল করতে হয়েছিল। পশ্চিমবঙ্গ, রাজস্থান কিংবা বিগত দশকগুলোর ইতিহাস ঘেটে যদি দেখবেন কত পরীক্ষার প্রশ্ন যে লিক হয়েছিল, তা আনএক্সপেক্টেড। কই তখন তো পুরো দেশ জুড়ে এমন সুসংগঠিত আন্দোলন দেখা যায়নি। তখন কি শিক্ষার্থীদের মানসিকতা অন্যরকম ছিল, নাকি তখন দেশের বিরুদ্ধে এমন বড় মাপের চক্রান্ত গড়ে তোলার জন্য বিদেশ থেকে কোনো ফান্ডিং বা প্রোপোগান্ডা ইকোসিস্টেম সক্রিয় ছিল না? প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্ন তুলছেন বহু বহু উচ্চশিক্ষিত বিশ্লেষক। এই যে আন্দোলন হলো, এখানে আসলে নিট পরীক্ষার্থী কতজন ছিল? আমি স্টুডেন্টদের মনে আঘাত দিতে চাইছি না, যে আন্দোলনের স্টুডেন্টরা করেছে তা মিথ্যা কিছু নয়, কিন্তু যেসব শিক্ষার্থীরা সত্যি দিনরাত এক করে পড়াশোনা করেছে, অল ইন্ডিয়া ফার্স্ট বা সেকেন্ড র্যাঙ্ক করেছে, তাদের বক্তব্য কি কখনো শুনেছেন আপনারা? इनका एजेंडा सामने आने लगा है। इनकी जब ट्विटर हैंडल खोला जाता है तो वहाँ पे बस एक ही सवाल उठता है कि बीजेपी को अनफॉलो करो। आप यहाँ स्टूडेंट्स की बात करने आए हैं या बीजेपी के फॉलोअर कम करवाने आए हैं? তারা সরাসরি বলছে অভিযোগ থাকতেই পারে, কিন্তু আন্দোলন করে সময় নষ্ট না করে আমরা সেই সময়টা পড়াশোনায় কাজে লাগিয়েছি, তাই আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাহলে রাস্তায় কারা নামলো, ভাঙচুর কারা করলো? এরা কি সত্যিই ছাত্র? আপনারাই বলুন তো। যারা গর্ভবতী মহিলা পুলিশকর্মীর পেটে লাথি মারতে দ্বিধা করছে না, অশ্লীল ভঙ্গি দেখাতে একবারও ভাবছে না, এরা কি সত্যি ভবিষ্যতের চিকিৎসক হতে পারে, নাকি আন্দোলনের সুযোগ নিয়ে নৈরাজ্য তৈরি করতে আসা বিশেষ কোনো গোষ্ঠী? আপনি ভালো করে খেয়াল করবেন, যখন নিট আন্দোলনের ফুটেজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিল, যন্তর মন্তর পুরো জায়গা ভরে গিয়েছিল। সবাই বলছে এটা স্টুডেন্ট পাওয়ার। কিন্তু দেখুন, আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছি যে এখানে কতজন স্টুডেন্ট ছিল আর বাইরের লোক কতজন ছিল। আমি এটা অবশ্যই স্বীকার করছি যে অনেক সাধারণ ও সৎ শিক্ষার্থী যারা সত্যি নিজেদের হকের কথা বলতে প্রথম দিকে ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিন্তু তারাও কয়েকদিনের মধ্যে সেখান থেকে সরে গিয়েছিল। কেন জানেন? কারণ তারা সেখানে গিয়ে দেখে শিক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষার দাবির চেয়ে রাজনৈতিক ও দেশ বিরোধী স্লোগান বেশি উঠছে। বিশ্বাস যদি না হয়, সেই সব শিক্ষার্থীদের বক্তব্য আজও ইন্টারনেটে লাইভ রয়েছে, অবশ্যই দেখতে পারেন। আবার দেখা যাচ্ছে দলে দলে চার্চের ফাদার এসে যোগ দিচ্ছে আন্দোলনে। এরা সত্যিই কি ছাত্রদের সাপোর্টে যাচ্ছে, নাকি অন্য কিছু মতলব? ভালো করে ভাবুন তো। আসল মতলব তো আমি বলছি, সম্প্রতি ভারত সরকার পুনরায় এক পুরাতন আইন নতুনভাবে কার্যকর করতে যাচ্ছে। দেশ বিদেশ থেকে আসা অবৈধ বা অনিয়ন্ত্রিত অর্থায়ন বন্ধ করতে পুনরায় FCRA পাশ করতে যাচ্ছে। এই আইন পাশ হলে বিদেশ থেকে আসা সেই সমস্ত কোটি কোটি টাকার ফান্ড বন্ধ হয়ে যাবে, যা দিয়ে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ধর্ম পরিবর্তন বা সামাজিক অস্থিরতা তৈরি করা হতো। সেই ফান্ডিং বন্ধ হওয়ার ভয়ে নিজেদের স্বার্থ বাঁচাতে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে রাজপথে নেমে পড়ল। নিট পেপার লিক তো কেবল এক বাহানা, আসল উদ্দেশ্য হচ্ছে সরকার ভাঙা, দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করা। আমরা কি আমাদের চারপাশের প্রতিবেশীদের দেখেও কিছুই শিখবো না? শ্রীলঙ্কায় 2022 সালে কি হলো, সেখানেও ঠিক একইভাবে
অর্থনৈতিক সংকট ও নানা অভিযোগকে সামনে রেখে প্রথমে ছাত্রদের খেপিয়ে দেওয়া হলো। ফলে পুরো সরকার পড়ে গেল, দেশের চরম বিশৃঙ্খলা নেমে এলো। নেপাল 2025-এ সেখানেও ছাত্রদের কাজে লাগিয়ে পার্লামেন্ট পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো, রাজনৈতিক আর্যকতা তৈরি করা হলো। বাংলাদেশে সেই একই অবস্থা। শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বড় বড় অবকাঠামো নির্মাণ এবং জিডিপি বৃদ্ধির যে জোয়ার এসেছিল, অথচ 2024 সালে বিভিন্ন কিছু বিষয়ে ছাত্র আন্দোলনকে হাতিয়ার বানিয়ে কয়েক দিনের মধ্যে পুরো দেশ লুটপাট, সরকার পতন এবং চরম অরাজকতা তৈরি করা হলো। আজ বাংলাদেশে কি হচ্ছে? তারা কি বিশাল উন্নয়ন করে ফেলেছে? যে উন্নয়ন এতদিন ধরে হয়েছিল তা এক ঝটকায় কয়েক দশক পিছিয়ে গেল। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ যে মডেল সফল হয়েছে, সেই একই মডেল এবার ভারতেও প্রয়োগ করার চেষ্টা চলছে। এটা কি বুঝতে পারছেন না? আচ্ছা, এটাও তো হতে পারে যে ওই সব দেশের তরুণ সমাজকে উস্কে দিয়ে এই ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে, যা এখন ভারতে করা হচ্ছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে গেলে কেন বারবার ছাত্র সমাজ বা তরুণদেরই বেছে নেওয়া হয়? এর মনস্তাত্ত্বিক কারণটা খুব সহজ। আসলে তরুণ বয়সটা হলো আবেগ ও উদ্দীপনার বয়স। তাই এই বয়সে সঠিক তথ্য আর প্রোপাগান্ডার ভেদাভেদ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তারপর সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম ব্যবহার করে রাতারাতি ভুল তথ্য ছড়িয়ে তরুণদের মনে সরকার বা ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ তৈরি করা হয়। তারপর আরেকটা বড় বিষয় হলো, সাধারণ মানুষের সহানুভূতি পেতে শিক্ষার্থীর ট্যাগ সবচেয়ে কার্যকর। ছাত্রদের উপর অ্যাকশন নিলে সরকারের ওপর দোষ চাপানো সহজ হয়, যে এই দেখো ছাত্রদের এই বলছে, এই দেখো ছাত্রদের অপমান করছে। আসলে এর পেছনে কাজ করছে এক সুবিশাল জিও পলিটিক্যাল গেম। পাশ্চাত্যের প্রভাবশালী কিছু গোষ্ঠী কখনোই চায় না দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের মতো অঞ্চলগুলো স্বাবলম্বী ও শক্তিশালী হয়ে উঠুক। তারা যখনই দেখে এসব অঞ্চলে কোনো শক্তিশালী নেতৃত্ব আসছে, কাঠামোগত উন্নয়ন হচ্ছে, অর্থনীতি জোরদার হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে এই দেশগুলো নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে, তখনই শুরু হয় আন্তর্জাতিক চাল। তারা সরাসরি যুদ্ধ করতে পারে না, তাই ভেতর থেকে দেশকে দুর্বল করার কৌশল নেয়, যাকে বলা হয় 5th জেনারেশন ওয়ারফেয়ার বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ। এই আন্দোলন স্থলে যে দামি পিৎজা পার্টি, হাইটেক সাউন্ড সিস্টেম আর কোটি কোটি টাকার লজিস্টিক দেখা যাচ্ছে, এই বিশাল খরচের টাকা আসছে কোত্থেকে? সাধারণ শিক্ষার্থীরা কি এই কোটি টাকার ফান্ড জোগাতে পারে বলে আপনার মনে হয়? যেসব দেশ ছাত্র আন্দোলনের নাম করে প্রধানমন্ত্রী বদলে দেওয়া হলো বা সরকার উৎখাত করা হলো, তারা কি আজ বিশাল সুখে আছে? শেখ হাসিনার আমলেও বাংলাদেশের শত শত উন্নয়ন হয়েছিল, পদ্মা সেতু থেকে মেট্রো রেল, কত কিছু। কিন্তু একটি রাজনৈতিক উল্টো পাল্টার পর আজকে সেই দেশ দৈনিক অশান্তি, ধর্মীয় বৈষম্য, মূল্যবৃদ্ধি আর নিরাপত্তাহীনতা, এটা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। উন্নয়ন তো থমকে গেছেই, বরং সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আন্তর্জাতিক সেই শক্তিগুলো ভারতকেও ঠিক একই জায়গায় দেখতে চায়। তারা চায় ভারত যেন প্রযুক্তিতে এগোতে না পারে, ভারতের জিডিপি যেন থমকে যায় এবং ভারত যেন সর্বদা নিজেদের অভ্যন্তরীণ দাঙ্গা আর আন্দোলনে ব্যস্ত থাকে। শ্রীলঙ্কা বা বাংলাদেশ থেকে এদের শিক্ষা নেওয়া দরকার। উস্কানিতে পা দিয়ে দেশের ক্ষতি করলে শেষ পর্যন্ত চরম খেসারত দিতে হবে এই দেশের সাধারণ মানুষকে এবং ভবিষ্যৎ জন্মকে। আর একটা বিশেষ রিকোয়েস্ট আমি করব, আমি এই কথাগুলো কোনো দলের হয়ে বলছি না। আমি ছোটবেলা থেকেই পার্টি পলিটিক্স ভালোবাসি না। এটা জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স, যেগুলো আমরা দেখলাম আমাদের চোখের সামনে 2022, 2024, 2025, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের ক্ষেত্রে। আর সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি ভারতের ক্ষেত্রেও। তো সেই একটা জায়গা থেকে আমি জাস্ট আমার একটা অভিমত প্রকাশ করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতবাদ জানাবেন, কি আপনি উপলব্ধি করতে পারলেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।